হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা, এবং এটা হচ্ছে নিউটনের গতি সূত্রের পার্ট 4, যেখানে আমরা বস্তুর ওজন, জড় ভর এবং বলের ঘাত ও ঘাত বল সম্পর্কে জানবো। সেটা অনেক সহজে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা দেখো ভাই, একটা মার্কার হোক বা যে কোনো বস্তু হোক, প্রত্যেকটা বস্তুরই কিন্তু একটা নিজস্ব ওজন বা ওয়েট আছে। কিন্তু এই ওজন আসলে কি জিনিস, চলো সেই সম্পর্কে প্রথমে বুঝে নেওয়া যাক। দেখো ভাই, আমরা সবাই জানি পৃথিবী তার কাছে বা সামনে অবস্থিত প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে একটা বল দ্বারা আকর্ষণ করে বা একটা বল দ্বারা নিচের দিকে টানে। এটা আমরা জানি, একদম ঠিক। ঠিক তেমনি আমাদের মার্কারটাও তো একটা বস্তু, তাহলে অবশ্যই মার্কারটাও একটা বল দ্বারা পৃথিবী নিচের দিকে টানছে, নিচের দিকে আকর্ষণ করছে। একদম ঠিক দাদা। তো আমাদের পৃথিবী যে বল দ্বারা আমাদের এই মার্কারটিকে নিচের দিকে আকর্ষণ করছে বা টানছে, সেই বলটাই হচ্ছে আমাদের এই মার্কারটার ওজন বা ভার বা ওয়েট, আর কিছুই নয়। আশা করি মাথার মধ্যে গেল, বা যদি যায়নি তো কোনো ব্যাপার নেই, এইবার শুনো, 100% মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে। আমাদের পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিচের দিকে টানে বা আকর্ষণ করে, সেই বলটাই হচ্ছে ওই বস্তুটার ওজন বা ওয়েট। মানে আমরা যদি আমাদের ওজন বা ওয়েটের সংজ্ঞা বলতে চাই, যাকে অনেক সময় ভারও বলা হয়, তাহলে বলতে পারি পৃথিবী যে বল দ্বারা পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে নিজের দিকে টানে বা আকর্ষণ করে, সেই বলটাই হচ্ছে ওই বস্তুর ওজন বা ভার বা ওয়েট। আশা করি আর কোনো সমস্যা নাই আমাদের এই বস্তুর ওজন সম্পর্কে। তাহলে যদি বলা হয় যে আমাদের পৃথিবী কোনো একটা বস্তুকে 20 নিউটন বল দ্বারা নিচের দিকে টানছে, তাহলে কি বলতে পারি, এই 20 নিউটন বলটাই হচ্ছে আমাদের ওই বস্তুটার ওজন বা ওয়েট বা ভার। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। কি তাহলে কি বুঝলাম, আমাদের পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে, সেই বলটাই হচ্ছে ওই বস্তুটার ওজন বা ভার বা ওয়েট। যদি আমরা একটা মার্কার পৃথিবীর সামনে রাখি, তাহলে ওই মার্কারটাকে আমাদের পৃথিবী যে বল দ্বারা নিচের দিকে টানছে বা আকর্ষণ করে, ওই বলটাই হচ্ছে ওই মার্কারটার ওজন বা ভার বা ওয়েট। ঠিক আছে, আর আশা করি কোনো সমস্যা নাই। তাহলে সংখ্যা কি বলবো, আমাদের কি পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে নিচের দিকে টানে বা আকর্ষণ করে, ওই বলটাই হচ্ছে ওই বস্তুটার ওজন বা ভার বা ওয়েট। আর আমরা এটাও জানি যে আমাদের পৃথিবী কোন বল দ্বারা কোন বস্তুকে নিচের দিকে টানে। আমাদেরকে কোন বল দ্বারা পৃথিবী নিচের দিকে টেনে রেখেছে, নিশ্চয়ই আমরা জানি অভিকর্ষ বল দ্বারা। ঠিক কিনা, কি বল দ্বারা? অভিকর্ষ বল দ্বারা। তাহলে চলো সেই সম্পর্কে প্রথমে বুঝে নেওয়া যাক। ঠিক আছে তো, তাহলে আশা করি ওয়েট সম্পর্কে আর কোথাও কোনো সমস্যা নেই। ওয়েট কি, পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে নিচের দিকে টানে বা আকর্ষণ করে, ওই বলটাই হচ্ছে ওই বস্তুটার ওজন বা ভার বা ওয়েট। আর আমরা জানি আমাদের পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে নিচের দিকে টানে, ওই বলটা হচ্ছে কি আমাদের অভিকর্ষ বল। এবং এই অভিকর্ষ বলের প্রভাবে আমাদের এই বস্তুটি যখন গতিশীল হয়, অর্থাৎ সেই বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, যাকে আমরা স্মল জি দ্বারা বোঝাই। ঠিক কিনা, কি বলতে পারি, আমাদের পৃথিবী যে বল দ্বারা
আমাদের পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিচের দিকে টানে বা আকর্ষণ করে সেই বলটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। এবং অভিকর্ষ বলের প্রভাবে আমাদের ওই বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটা হচ্ছে কি আমাদের অভিকর্ষ ত্বরণ, যাকে আমরা স্মল জি দ্বারা ডিনোটেড করি, স্মল জি দ্বারা বোঝাই। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই অভিকর্ষ পৃথিবীর আকর্ষণ বল, অভিকর্ষ বলের জন্য ওই বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, যাকে আমরা স্মল জি দ্বারা বোঝাই। এবং এই ত্বরণ সর্বদা নিম্নমুখী, নিচের দিকে হয়, কখনো অপর দিকে হয় না। পৃথিবী সবসময় নিচের দিকে টানে, মানে পৃথিবী সেই অভিকর্ষ বলটা, যাকে আমরা আকর্ষণ বল বলছি, পৃথিবীর আকর্ষণ বল যার নাম হচ্ছে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বলের প্রভাবে আমাদের প্রত্যেকটা বস্তুতে, এই বস্তু বলো বা যে কোনো বস্তু বলো, প্রত্যেকটা বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটা হচ্ছে কি আমাদের অভিকর্ষ ত্বরণ, যাকে আমরা স্মল জি দ্বারা বোঝাই। এবং সেই ত্বরণটা বা অভিকর্ষ ত্বরণের মুখটা সবসময় নিম্নমুখী হয়, নিচের দিকে হয়, এটা আমরা জানি, একদম ঠিক। তাহলে এখন যদি বলা হয় আমাদের অ্যামভরের কি, অ্যামভরের কোনো একটা বস্তুকে আমাদের পৃথিবী কি, অ্যামভরের কোনো একটা বস্তুর অ্যামভরের কোনো একটা বস্তুর ওজন যদি আমরা ডাব্লু ধরে নিই, তাহলে কি বলতে পারি আমাদের পৃথিবী অভিকর্ষ, আমাদের পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে, বা আমাদের পৃথিবী যে বল দ্বারা এই অ্যামভরের বস্তুটিকে নিচের দিকে টানছে, ওই বলটাই হচ্ছে কি আমাদের ওজন বা ওয়েট, যেটা নিয়েছি আমরা ডাব্লিউ। ঠিক আছে, ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে কি আমরা যদি এখন ভরের একটা বস্তু নিই এবং সেই ভরের বস্তুর ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে আমরা আমাদের F সমান m এ ফর্মুলা বা সূত্র থেকে আমরা বলতে পারি কি আমাদের ডাব্লিউ সমান হবে m ইন্টু জি। যেহেতু আমরা আমাদের এই অভিকর্ষ বলটাকে আমরা কি করেছি, আমরা ওয়েট ডাব্লিউ ধরে নিয়েছি, তাহলে বলে যায় কি আবার ডাব্লিউ, এটা হচ্ছে কি আমাদের ওজন বা ওয়েট। এবং এম হচ্ছে কি বস্তুটার ভর, আর জি হচ্ছে কি আমাদের অভিকর্ষ ত্বরণ। আশা করি কোথাও কোনো সমস্যা নাই। যদি এখানে কোথাও সমস্যা হয় প্লিজ কমেন্ট আমাকে জানাও, বিনা কিছু চাপে। আমি সব সময় রেডি আছি তোমাকে আবার নতুন করে এই বিষয়টা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে কি সোজা কথায় বলতে পারি আমাদের পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে, নিচের দিকে টানে আকর্ষণ করে, ওই বলটাই হচ্ছে আমাদের কি ওই বস্তুটার ওজন বা ভার বা ওয়েট। এবং ওই বলটাকে বলা হয়, পৃথিবীর আকর্ষণ বলটাকে বলা হয় অভিকর্ষ বল। এবং সেই অভিকর্ষ বলের প্রভাবে আমাদের বস্তুটির মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটা হচ্ছে কিন্তু অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের যদি কোনো একটা বস্তুর ভর হয় m, এবং সেই ভরের বস্তুটির যদি ওজন হয় w, তাহলে আমরা আমাদের F সমান m এর সূত্র থেকে আমরা পরিষ্কার বলতে পারি w সমান হবে mg। যেমন F হচ্ছে এখানে বল, m হচ্ছে এখানে ভর বস্তুটির, আর এ হচ্ছে বস্তুর ত্বরণ, ঠিক তেমনি আমাদের w হচ্ছে কি ওজন। বল আর ওজন থেকে কি ব্যাপার না, আমাদের যে বল দ্বারা কোনো বস্তুকে নিজেকে আকর্ষণ করছে ওই বলটাই হচ্ছে আমাদের ওই বস্তুটার কি, ওই বলটা হচ্ছে আমাদের পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজেকে টানছে বা আকর্ষণ করছে, ওই আকর্ষণ বলটাই তো হচ্ছে ওই বস্তুটার ওজন বা ভার। ঠিক আছে, যাকে আমরা ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছি। তাহলে কি F মানে বল, সেই F এর দিকে আমরা এখানে করছি এখন কি ওজন বা ওয়েট, মানে এই বলটা হচ্ছে ওজন বা ওয়েট, মানে এই বলটাকে আমরা বলছি কি আমাদের ওজন বা ওয়েট। কি কোন বলটাকে? আমাদের পৃথিবীর যে আকর্ষণ বল দ্বারা কোনো বস্তুকে নিজেকে টানে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে ওই বস্তুটার ওজন বা ভার, ডাব্লিউ সমান বলতে পারি কি আমাদের mg, যেখানে m হচ্ছে বস্তুটা ভর আর জি হচ্ছে ওই ডাব্লিউ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে বা আকর্ষণ বলের প্রভাবে আমাদের বস্তুর মধ্যে সৃষ্ট ত্বরণটা, অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তো তাহলে কি আমরা বলতেছি যে আমাদের ভরের কোনো বস্তুর ওপর ভরের কোনো বস্তুর ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে আমরা ডাব্লিউ সমান বলতে পারি mg আমাদের F সমান m এর ফর্মুলা থেকে। বাস, এটাই হচ্ছে আমাদের বস্তুর ওজন বা ওয়েটের ফর্মুলা। আর আমরা জানি আমাদের ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন স্থানে আমাদের এই জি এর মানটা বিভিন্ন হয়, এই অভিকর্ষ ত্বরণের মানটা বিভিন্ন হয়। তাই আমাদের বলতে পারি যে বিভিন্ন স্থানে বা বিভিন্ন উচ্চ স্থানে আমাদের
এই ওজনটা কিন্তু বিভিন্ন হবে। যেহেতু আমরা জানি আমাদের পৃথিবীর বিভিন্ন স্থানে আমাদের এই জি এর মান বিভিন্ন হয় বা বিভিন্ন উচ্চতায় আমাদের জি এর মান বিভিন্ন হয়, তাহলে আমাদের জি এর মানটা যেমন যেমন পরিবর্তন হবে তেমন তেমনই আমাদের ডাব্লিউ মানটা অর্থাৎ আমাদের বস্তুর ওজনটা পরিবর্তন হবে, এটা আমরা বলতে পারি। মানে পরিষ্কার কথা বলা যায় যে বিভিন্ন স্থানে বস্তুর ওজন কিন্তু বিভিন্ন হতে পারে। ঠিক তো? ঠিক কিনা? অফকোর্স ঠিক। তাহলে চলো আশা করি আর এই ওজন সম্পর্কে কোথাও কোনো ডাউট নাই। যদি এখন পর্যন্ত কোথাও ডাউট থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাও। চাপের কোনো ব্যাপার নেই, আমি আবার তোমাকে বোঝাবো। ঠিক আছে তো? চাপের কোনো ব্যাপার নাই। তাহলে আমরা কি এখন বস্তুর ওজন বা ওয়েট সম্পর্কে জানলাম। এরপর জানবো আমরা জড়ভর বা ইনার্সিয়াল মাস সম্পর্কে। তাহলে এই জড়ভর বা ইনার্সিয়াল মাস কি সেই সম্পর্কে চলো বোঝা নেওয়া যাক। দেখো ভাই, মনে করো আমাদের কাছে একটা ছোট্ট কাঠের টুকরো এবং একটা অনেক বড় লোহার টুকরো আছে। এখন যদি আমরা এই ছোট কাঠের টুকরোটি এবং আমাদের এই লোহার টুকরোটি কে আমরা গতিশীল করতে চাই, আমাদের এই ছোট কাঠের টুকরোটির ওপর যদি আমরা এক বল প্রয়োগ করি এবং সেম বল যদি আমরা এই বড় লোহার বলটার উপর প্রয়োগ করি, তাহলে আমাদের কিন্তু এই বড় লোহার বস্তুটার মধ্যে ত্বরণটা অনেক কম সৃষ্টি হবে। এই বড় লোহাটা কিন্তু অনেক কম গতিশীল হবে, আর আমাদের এই কাঠের টুকরোটা কিন্তু অনেক বেশি গতিশীল হবে। অর্থাৎ আমাদের এই কাঠের টুকরোটার মধ্যে কি, ছোট্ট কাঠের টুকরোটার মধ্যে আমাদের অনেক বেশি ত্বরণ সৃষ্টি হবে। এটা আমরা বলতে পারি কিনা? আবার বলছি, মনে করো আমরা একটা ছোট্ট, একদম ছোট্ট কাঠের টুকরো নিয়েছি এবং আরেকটা অনেক বড় একটা কি লোহার টুকরো নিয়েছি। এরপর আমাদের ওই ছোট কাঠের টুকরোটা এবং লোহার টুকরোটা স্থির অবস্থায় আছে। এরপর যদি আমরা এই ছোট কাঠের টুকরোর উপর এবং আমাদের এই বড় লোহার টুকরোর উপর, বড় লোহাটার টুকরের উপর যদি আমরা একই বল প্রয়োগ করি, এইটাও এক বল এটাও এক বল প্রয়োগ করি, তাহলে আমরা দেখতে পাবো, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা পরিষ্কার বলতে পারবো যে আমাদের এই ছোট কাঠের টুকরোটির মধ্যে অনেক বেশি ত্বরণ সৃষ্টি হবে এবং এই বড় লোহার টুকরোটির মধ্যে অনেক কম ত্বরণ সৃষ্টি হবে। মানে আমাদের এই বড় লোহাটার মধ্যে এই স্থিতিজাড্যের পরিমাণটা অনেক বেশি, এটা আমরা বলতে পারি কিনা? রেস্ট ইনার্সিয়া, ইনার্সিয়া অফ রেস্ট এর মানটা অনেক বেশি, এটা আমরা বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। ঠিক কিনা? অফকোর্স বলতে পারি। মানে বুঝতে পারছি কি যে আমাদের এই ছোট কাঠের টুকরো এবং বড় লোহার টুকরো, এই ছোট কাঠের টুকরো এবং বড় লোহার টুকরোর মধ্যে ছোট কাঠের টুকরোটির ভর অনেক কম, তার জন্য তার স্থিতিজাড্যের পরিমাণটা অনেক কম, তার জন্য তাকে অনেক কম বল প্রয়োগ করার ফলে তার মধ্যে অনেক বেশি ত্বরণ সৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের এই বড় লোহার টুকরোটার মধ্যে ভরটা অনেক বেশি, আর ভরটা বেশি তার জন্যই আমাদের এই বড় লোহার টুকরোর মধ্যে স্থিতিজাড্যের পরিমাণটা অনেক বেশি, তার জন্য আমরা বল প্রয়োগ করা সত্ত্বেও তার মধ্যে কিন্তু অনেক কম গতি সৃষ্টি হচ্ছে বা অনেক কম ত্বরণ সৃষ্টি হচ্ছে, বা বস্তুটা কিন্তু গতিশীল হচ্ছেই না। ঠিক আছে কিনা? তাহলে এখন কি আমরা বলতে পারি ভর হচ্ছে কি? ভর হচ্ছে আমাদের বস্তুর স্থিতিজাড্যের পরিমাণ। বলতে পারি কিনা? একদম বলতে পারি। কারণটা কি? আমাদের বস্তুর ভর যত বেশি, আমাদের বস্তু যত বেশি ভারী, আমাদের বস্তুর ভর যত বেশি, তার স্থিতিজাড্যের মান ততই বেশি। ঠিক আছে? তার জন্য আমরা বলতে পারি আমাদের কি ভরই হচ্ছে স্থিতিজাড্যের, বস্তুর ভরই হচ্ছে বস্তুর স্থিতিজাড্যের পরিমাণ। আবার বলছি, একটি ছোট কাঠের টুকরো এবং একটি বড় লোহার টুকরো মেঝের উপর স্থির অবস্থায় আছে। আমাদের অভিজ্ঞতা হলো একই পরিমাণ বল টুকরো দুটির অপর প্রয়োগ করলে কাঠের টুকরোতে বেশি ত্বরণ উৎপন্ন হবে। আবার ঘুরিয়ে বলা যায় একই ত্বরণ উৎপন্ন করতে হলে আমাদের কাঠের টুকরোটি এবং এই লোহার টুকরোটির মধ্যে একই ত্বরণ উৎপন্ন করতে হলে আমাদের এই লোহার টুকরোটির ওপর অনেক বেশি বল প্রয়োগ করতে হয় এবং আমাদের ছোট কাঠের টুকরোটির ওপর অনেক কম বল প্রয়োগ করলেও চলে। ঠিক আছে কিনা? একদম ঠিক। বলতে পারি কি আমাদের ছোট কাঠের ওপর আমরা যে বল প্রয়োগ করছি সেই বলের তুলনায় আমাদের এই বড় লোহার টুকরোটির ওপর অনেক বেশি পরিমাণে বলটা প্রয়োগ করতে হয়। ঠিক তো? বাস, এর থেকে বোঝা যায় কাঠের টুকরোটির তুলনায় লোহার টুকরোটির স্থিতিজাড্যের মান বেশি
আর এটা কেন হচ্ছে? অবশ্যই আমাদের বড় লোহার টুকরোটার ভরটা বেশি, তার জন্য। তাহলে বলতে পারি বস্তুর ভর তার স্থিতিজাড্যের মান নির্দেশ করে। বস্তুর ভর তার স্থিতিজাড্যের মান কি রে নির্দেশ করে। বইটা লিখে দিচ্ছি, ওকে, নির্দেশ করে। ঠিক তো? একদম ঠিক। আবার এরকমই নয় যে শুধুমাত্র এই স্থিতিজাড্যের মানটাই আমাদের ভরটা বৃদ্ধি করে। আমাদের এই যে ভরটা, শুধু এই ভরটা, আমাদের বস্তুর ভরটা শুধুমাত্র এই স্থিতিজাড্যের পরিমাণটাই নির্দেশ করে সেটা নয়, আমাদের ভরটা কিন্তু তার গতিজাড্যের মানটাও নির্দেশ করে। কি? গতিজাড্যের মানটাও নির্দেশ করে। কিভাবে? দেখো, আমাদের যদি একটা ছোট্ট সাইকেল ওদিক থেকে আসে একটা স্পিডে, এবং একটা বড় লরি, একটা অনেক বড় একটা মালগাড়ি ওদিক থেকে আসে, তাহলে আমরা যদি আমাদের একই দূরত্বের মধ্যে এই সাইকেলটাকে এবং লরিটাকে থামাতে চাই, তাহলে আমাদের কোন বস্তুটার উপর, এই লরিটার উপর নাকি আমাদের সাইকেলটার উপর বেশি করে বল প্রয়োগ করতে হবে? নিশ্চয়ই আমাদের এই লরিটাকে থামাতে গেলে আমাদের অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে, আর আমাদের এই সাইকেলটা থামাতে গেলে অনেক কম বল প্রয়োগ করলে কিন্তু আমাদের এই সাইকেলটা থেমে যাবে। ঠিক আছে কিনা? মানে দেখতে পাচ্ছি কি, আমাদের এই লরিটার ভরটা অনেক বেশি, তার জন্য এই লরিটাকে থামাতে গেলে অনেক বেশি কিন্তু আমাদের বল প্রয়োগ করতে হচ্ছে। মানে আমাদের এই লরিটার ভরটা বেশি, তার জন্যই তার গতিটা বেশি। আবার আমাদের এই সাইকেলটার ভরটা কম, তার জন্য তার গতিটা কম। আর এই সাইকেলটার ভরটা কম, তার জন্য গতিটা কম, তার জন্য আমরা তাকে অনেক কম বলে থামাতে পারছি। কিন্তু আমাদের লরিটার ভরটা অনেক বেশি, তার জন্য আমাদের লরিটার গতি অনেক বেশি, তার জন্য আমার লরিটা থামাতে গেলে অনেক বেশি পরিমাণে আমাদের বল প্রয়োগ করতে হয়। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ভর স্থিতিজাড্য এবং গতিজাড্য দুটার মানকে কিন্তু নির্দেশ করে, এটা আমরা বলতে পারি। তার জন্যই আমাদের এই ভরকে জড় ভর বা ইনার্শিয়াল মাস বলা হয়। কি? জড় ভর বা ইনার্শিয়াল মাস বলা হয়ে থাকে। এটা কিন্তু মাথার মধ্যে মনে রাখবে। ওকে, তাহলে কি জড় ভর? কি জড় ভর? আর কিছুই নয়, আমরা যদি একটা ছোট কাঠের টুকরো এবং বড় কাঠের টুকরোকে নিই, বা সরি, বড় একটা লোহার টুকরো নিই, তাহলে দেখা যায় যে আমাদের ছোট কাঠের টুকরোটির উপেক্ষায় আমাদের বড় লোহার টুকরোটির অপর অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয়, যদি আমরা এই দুটোকে সমান পরিমাণে গতিশীল করতে চাই, এই দুটির মধ্যে সমান পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে চাই। তার জন্য আমরা বলতে পারি আমাদের ভর তার স্থিতিজাড্যের মানটা নির্দেশ করে। আবার এরকমটা নয় যে শুধুমাত্র স্থিতিজাড্যের মানটাই নির্দেশ করে আমাদের ভরটা, না, আমাদের এই গতিজাড্যের যে মান সেটাও আমাদের নির্দেশ করে ভর। যার ভর যত বেশি তার গতিজাড্যের পরিমাণ তত বেশি, যার ভর যত বেশি তার স্থিতিজাড্যের পরিমাণটাও তত বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারছি কি, আমাদের এই ভরটার জন্য, আমাদের এই ভরটা গতিজাড্য এবং স্থিতিজাড্য দুটার জাড্যতে কিন্তু মানটা নির্দেশ করে, বা দুটা গতিজাড্য এবং স্থিতিজাড্যের দুটা মানে কিন্তু নির্ভরশীল আমাদের এই ভরের উপর। তার জন্য আমরা এই ভরকে জড় ভর বা ইনার্শিয়াল মাস বলে থাকি। আশা করি আর কোনো প্রবলেম নাই। যদি এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় এই সম্পর্কে, প্লিজ কমেন্ট আমাকে জানাও। ওকে, বিনা কিছু চাপে কমেন্ট আমাকে জানাও, চাপের কোনো ব্যাপার নেই। ওকে, চলো তাহলে আমরা বস্তুর ওজন আর জড় ভর সম্পর্কে জেনে নিয়েছি, এরপর আমরা বলের ঘাত কি সেই সম্পর্কে জানবো। ওকে, তাহলে এবার হেডিং মারো বলের ঘাত ও ঘাত বল। ঠিক আছে, বলের ঘাত কি রে? বলের ঘাত ও ঘাত বল। ঠিক আছে, আরে 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 দেখো ভাই, আমাদের বলের ঘাত যাকে বলা হয় কি বলের ঘাত বা ইম্পালস ফোর্স, কি ইম্পালস ফোর্স, এবং আমাদের এ ঘাত বল যাকে বলা হয় কি ইম্পালসিভ ফোর্স এন্ড ইম্পালসিভ ফোর্স। আমি কেন এরকম করে বললাম সেটা মাথার মধ্যে রাখো। আমাদের বলের ঘাত কিন্তু আলাদা আর ঘাত বল কিন্তু আলাদা। তাহলে প্রথম আমরা এখন বুঝবো আমাদের বলের ঘাত বা ইম্পালসিভ বা সরি বা ইম্পালস, বলের ঘাত বা ইম্পালস ফোর্স আসলে কি জিনিস। ঠিক আছে তো, তাহলে প্রথমে কি বলের ঘাত বা ইম্পালস ফোর্স সম্পর্কে জানা যাক। আশা করি আমাদের বস্তুর ওজন বা জড় ভর সম্পর্কে কোথাও কোনো সমস্যা নাই। যদি জড় ভর বা এই ওজন সম্পর্কে কোথাও কোনো সমস্যা হয়, প্লিজ এখন পর্যন্ত কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিব, চাপের কোনো ব্যাপার নাই।
ওকে, তাহলে এবার আমরা শুরু করছি কি বলের ঘাত ও ঘাত বল, ইম্পালস ফোর্স এন্ড ইম্পালসিভ ফোর্স। ওকে, চলো তাহলে এই বলের ঘাত বা ইম্পালস ফোর্স কি সেই সম্পর্কে প্রথম বুঝে নেওয়া যাক। দেখো ভাই, কোন বস্তুর ওপর কোন বস্তুর অপর কোন বস্তুর ওপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল প্রয়োগ করলে ওই বলের মান এবং তার সময়ের গুণফলটিকে বলা হয় বলের ঘাত বা ইম্পালস ফোর্স, আর কিছুই নয়। কি কোন বস্তুর ওপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয় বা ইম্পালস ফোর্স বলা হয়। বুঝতে পেরেছো? আমরা একটা বস্তু নিয়েছি, এবার ওই বস্তুটার ওপর আমরা কিছু সময় ধরে কিছু সময় ধরে এই একটা বস্তু, আবার এই বস্তুটার উপর আমরা কিছু সময় ধরে বলটা প্রয়োগ করে আছি। ঠিক আছে, কি দেখো, আমরা কোন বস্তুর উপর কিছু সময় ধরে একটা স্থির মানের বল প্রয়োগ করলে বা ক্রিয়া করলে আমাদের ওই স্থির মানের বলটা এবং আমরা যে সময় ধরে বলটা প্রয়োগ করে রেখেছি বস্তুর উপর, অর্থাৎ কি এই বলের ক্রিয়াকালের সময় এর যে গুণফল তাকে বলা হয় বস্তুটির বলের ঘাত বা আবেগ বা ইম্পালস ফোর্স। তাহলে কি আমাদের বস্তুটির ঠিক আছে, এই বস্তুটির বলের ঘাত বা ইম্পালস ফোর্স বলতে পারি কি আমাদের বলের মান। তাহলে আমাদের স্থির বলের মান, ঠিক তো, বলের মানটা কি আছে আমাদের বলের মান ইনটু ক্রিয়াকালের সময়, এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক কিনা ভাই? একদম ঠিক। তাহলে আবার বলছি, বলের ঘাত কি বা ইম্পালস ফোর্স কি বা ওই বস্তুর আবেগ কি, তাহলে কি বলবো, আমাদের কোন একটা বস্তুর ওপর কিছু সময় ধরে অনেকক্ষণ ধরে এই বস্তু রেখেছি, আবার সেই বস্তুর উপর আমরা কিছু সময় ধরে বলটা প্রয়োগ করেছি না, এরকম না যে বলটা প্রয়োগ ছেড়ে দিয়েছি, না, কিছু সময় ধরে বলটা প্রয়োগ করেই রেখেছি। তাহলে আমাদের কোন বস্তুর ওপর কিছু সময় ধরে একটা স্থির মানের বল প্রয়োগ করলে আমাদের ওই বলের মান এবং সেই বলটার ক্রিয়াকালের সময়টা বা সেই বলটার ক্রিয়াকালের সময়টা বা আমাদের বলটা যত সময় ধরে ওই বস্তুর উপর কাজ করছে সেই সময়টার গুণফলটাই হচ্ছে কি আমাদের ওই বস্তুটি বলের ঘাত বা আবেগ বা ইম্পালস ফোর্স। আবার বলছি, কোন বস্তুর ওপর কিছু সময় ধরে কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে এই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বস্তুটির বলের ঘাত বা আবেগ বা ইম্পালস ফোর্স। এটাইতে পাচ্ছি। ধরা যাক আমাদের একটা বস্তু নিয়েছি, ধরে নেওয়া যাক, ঠিক আছে, ধরা যাক একটা বস্তু নিয়েছি এবং ওই বস্তুর ভর হচ্ছে এম, কি একটা এম ভরের বস্তু নিয়েছি এবং সেই এম ভরের একটি বস্তুর ওপর কত টি সময় ধরে যদি আমরা একটা স্থির মানের টি সময় ধরে বলটা প্রয়োগ করছি, আমরা টি সময় ধরে বলটা প্রয়োগ করছি, আমরা কি একটা এম ভরের বস্তু নিয়েছি এবং সেই এম ভরের বস্তুটির ওপর যদি আমরা টি সময় ধরে একটা স্থির মানের এফ বল প্রয়োগ করি, তাহলে আমরা আমাদের ওই বস্তুটির বলের ঘাত যে সমান বলতে পারি কি ওই বস্তুটির বলের ঘাত, যাকে আমরা যে দ্বারা বোঝাই, আমাদের ওই বস্তুটির বলের ঘাত যে সমান বলতে পারি কি বলের মান ইনটু ক্রিয়াকালের সময়। তাহলে ক্রিয়াকাল কত, বলের ক্রিয়াকাল হচ্ছে কত টি, ঠিক কিনা, মানে কি আমাদের টি সমাধানে বলটা এর উপর লেগেছিল, তাহলে এটা হচ্ছে কি বল ইনটু আমাদের বলটা হচ্ছে বলের ক্রিয়াকালের সময়, এটা হচ্ছে আমাদের বলের ঘাত। ঠিক আছে তো? আবার বলছি, একদম সহজ, আমরা যদি কোনো বস্তু নিই এবং কোনো বস্তুর ওপর যে সময় ধরে কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে যদি আমরা একটা স্থির মানের বল ক্রিয়া করে, আবার বলছি, কোন বস্তুর ওপর কিছু সময় ধরে যদি একটা স্থির মানের বল ক্রিয়া করে, তাহলে আমাদের ওই স্থির মানের বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল, সেই গুণফলটা হচ্ছে বস্তুটির ঘাত বা আবেগ। ওই বস্তুটি বলের ঘাত কি ওই বস্তুটির বলের ঘাত
বা আবেগ। আবার বলছি, এইবারে লাস্ট, আর আশা করি এইবারে মাথার মধ্যে প্রসেট হয়ে যাবে। তাহলে কি বলের ঘাত? বলের ঘাত কি? দেখো ভাই, আমাদের কোন বস্তুর ওপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই স্থির মানের বলের মান এবং বলের ক্রিয়াকালের যে গুণফল, সেই গুণফলটিকে বলা হয় ওই বস্তুটির বলের ঘাত বা আবেগ বা ইম্পালস ফোর্স। তো আমাদের বস্তুটির বলের ঘাত যদি যে হয়, তাহলে আমরা এখন বলতে পারি আমাদের একটা এম ভরের বস্তুর ওপর টি সময় ধরে একটি স্থির মানের বল এফ ক্রিয়া করলে আমরা বলতে পারি কি এফ ইন্টু টি। এফ হচ্ছে কি বলের মান, ইন্টু বল হচ্ছে কি টি হচ্ছে কি ক্রিয়া, বলের ক্রিয়াকালের সময় টি। ঠিক আছে, তাহলে কি যে সমান এফ টি, এটা আমরা বলতে পারি এটাই হচ্ছে বলের ঘাতের বা আবেগ বা ইম্পালস ফোর্সের ফর্মুলা। এটা কিন্তু মাথার মধ্যে রাখে। এখন আমাদের এই বলটা, স্থির মানের বলটা প্রয়োগ করার ফলে কি হচ্ছে, আমাদের এখন এই বলের ক্রিয়ায় বস্তুর বেগ প্রথমে ছিল ইউ এবং পরে এই বলটা প্রয়োগ করার ফলে আমাদের এই বস্তুর মধ্যে যদি বেগের পরিবর্তন হয়ে ভি হয়ে যায়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? কি বলতে পারি? এখন বলের ক্রিয়ায় বস্তুর বেগ ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হলে বস্তুটির ত্বরণ আমরা বলতে পারি কি এ সমান বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। কি হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, এটাই হচ্ছে কি আমাদের এই বস্তুটির ত্বরণ বলতে পারি কিনা। আমরা এখন সেই স্থির মানের বলটি প্রয়োগ করার ফলে আমাদের যদি এই বস্তুটির বেগের পরিবর্তন হয়, প্রথম ছিল ইউ শেষে হলো ভি, তাহলে আমরা এখন ত্বরণ সমান বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। এটাই হচ্ছে এই বস্তুর ত্বরণ, বেগের পরিবর্তন বাই সময়। ঠিক তো? একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। তাহলে আমরা এখন এই যে সমান যে অ্যাপটি আছে, এখানে আমরা অ্যাপ এর মানটাকে বলতে পারি অ্যাপ সমান কি জানি আমরা? অ্যাপ সমান জানি আমরা এম এ, জানি কি না নিউটনের দ্বিতীয় সূত্র। একদম ঠিক। তাহলে আমরা এখানে কি জানি? বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে এম আর বস্তুটির ত্বরণ হচ্ছে এ, তাহলে অ্যাপ এর দিকে আমরা কি বসালাম? এম এ বসালাম। ঠিক আছে, ইনটু আছে আমাদের টি। ওকে, ঠিক আছে। এরপর আমরা কি এখানে বলতে পারি এম ইনটু আমাদের এ সমান ত্বরণ সমান কি জানি আমরা? ভি এ ভি মাইনাস ইউ বাই টি। ঠিক তো? বেগের পরিবর্তন বা সময়। একদম ঠিক। বলতে পারি কি আমরা ভি মাইনাস ইউ বাই টি ইনটু টি। তাহলে টি টি কেটে যাবে নিশ্চয়ই, একদম কেটে যাবে। তাহলে কি থাকছে আমাদের এম ভি মাইনাস এম ইউ। এটা আমরা বলতে পারি কি একদম ঠিক। তাহলে বলো তো আমাদের এম ভি মাইনাস এম ইউ এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভর বেগ। এটা হচ্ছে কি আমাদের ভর বেগের পরিবর্তন বলতে পারি কিনা? ভর বেগের পরিবর্তন। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি কোন বস্তুর বলের ঘাত বা আবেগ সমান বস্তুটির ভর বেগের পরিবর্তন। এটা বলতে পারি কিনা? পারি কিনা? নিশ্চয়ই পারি। এটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বস্তুটির ঘাত, আমাদের বস্তুটির সরি ঘাত নয় বলের ঘাত, আমাদের বস্তুটির বলের ঘাত যে সমান হচ্ছে ভর বেগের পরিবর্তন। মানে আমরা বলতে পারি বলের ঘাত বা আবেগ সমান বস্তুর ভর বেগের পরিবর্তন। এটা হচ্ছে কি ভর বেগের পরিবর্তন, এটা হচ্ছে কি আমাদের যে বলের ঘাত। তাহলে বলের ঘাত বা আবেগ সমান হচ্ছে ভর বেগের পরিবর্তন। সুতরাং বলতে পারি অর্থাৎ কোন বস্তুর ভর বেগের পরিবর্তন বস্তুটির ওপর প্রযুক্ত বলের ঘাতের সমান হয়। কোন বস্তুর ভর বেগের পরিবর্তন বস্তুটির ওপর প্রযুক্ত বলের ঘাতের সমান, এটা আমরা বলতে পারি কোন বস্তুর ওপর কোন বস্তুর ভরবেগের পরিবর্তন, কোন বস্তুর ভরবেগের পরিবর্তন ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের ঘাতের সমান হয়। কোন বস্তুর, আবার বলছি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তন ওই বস্তুর, কোন বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুটির ওপর প্রযুক্ত বলের ঘাতের সমান। এটা আমরা এখানে প্রমাণিত করেও দেখাচ্ছি, কোনো চাপ নাই। আর আমরা জানি আমাদের বল কি রাশি? বল হচ্ছে একটি ভেক্টর রাশি, তার জন্য আমাদের বলের ঘাত হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতে পারি? আমাদের বল একটি ভেক্টর রাশি, বলের ঘাত একটি ভেক্টর রাশি। আর এক নম্বর সমীকরণে, এটার জন্য এক নম্বর সমীকরণ, তাহলে আমাদের এই এক নম্বর সমীকরণে কি যে সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। ওকে, এই এক নম্বর সমীকরণটিতে আমরা এখন বলতে পারি প্রকৃতপক্ষে একটি ভেক্টর সমীকরণ, স্পর্শে ঘাত ভেক্টর এবং বল ভেক্টরের যে অভিমুখ সেটা কিন্তু আমাদের একই হবে। ঠিক কিনা?
অফকোর্স। তাহলে চলো এরপর আমাদের এই বলের ঘাতের একক ও মাত্রা সম্পর্কে জানা যাক। ঠিক আছে, তাহলে কি আমরা এটা পেয়েছি। ওকে, কি বস্তুটির বলের ঘাত বা আবেগ সমান বস্তুটির ভর বেগের পরিবর্তন। মানে আমাদের একটা বস্তুর ভরবেগের যে পরিবর্তন হয় সেই ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে আমাদের ওই বস্তুটার কিরে বলের ঘাত বা আবেগ বা ইম্পালস ফোর্স। ঠিক কিনা? সমান একে দুটো জিনিস সমানই। ঠিক কিনা? একদম। তাহলে এখন যদি আমরা আমাদের এই বলের ঘাতের একক ও মাত্রা সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে বলতে পারে কি, আমরা এতো জানি আমাদের কি বলের ঘাত সমান হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তন এবং বলের ঘাত যেহেতু সমান, তাই বলতে পারে কি আমাদের ভরবেগের পরিবর্তনের মাত্রা যদি এল কি হচ্ছে এম এল টি, কত এম এল টি ইনভার্স হয়, তাহলে অবশ্যই আমাদের এই বলের ঘাত বা আবেগেরও কি হবে মাত্রা কত হবে এম এল টি ইনভার্সই হবে, যেহেতু দুটো সমানই বটে। বটে কিনা? অফকোর্স বটে। আবার বলতে পারে কি, যদি বলতে চাই আমাদের বলের ঘাতের একক কি হবে, তাহলে কি বলতে পারবো আমাদের যা জানি যে সমান জানি এফ ইন্টু টি, তাহলে বলতে পারে কি আমাদের এসআই পদ্ধতিতে আমাদের এই বলের ঘাতের যে একক সেটা কি হবে বলের একক কিন্তু কি রে এসআইতে বলের একক কিন্তু আমাদের কি সময়ের একক। তাহলে এসআই পদ্ধতিতে আমাদের বলের একক কি নিউটন। ঠিক আছে, আর ইনটু সময় কি হচ্ছে সেকেন্ড, তাহলে নিউটন ইনটু সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতিতে আমাদের বলের ঘাতের একক। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আমাদের বলের ঘাতের একক কত আমাদের ডাইন ইনটু সেকেন্ড। আবার আমাদের এফপিএস পদ্ধতিতে আমাদের এই বলের ঘাতের একক হবে কত আমাদের কি হবে পাউন্ডাল ইনটু সেকেন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে একক। তাহলে কি আমাদের বলের ঘাতের এসআই পদ্ধতিতে একক হচ্ছে আমাদের নিউটন টু সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে আমাদের এই বলের ঘাতে হচ্ছে ডাইন ইনটু সেকেন্ড, এবং এপিএস পদ্ধতিতে আমাদের বলের ঘাতের যে একক সেটা হচ্ছে কত আমাদের পাউন্ডাল ইনটু সেকেন্ড। এই সম্পর্কে কোনো সমস্যা নাই। এবং আমরা যে জানি আমাদের বলের ঘাতের বলের ঘাত বা আবেগ সমান হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন, তাই বলতে পারে কি ভরবেগের পরিবর্তনের যে মাত্রা সেটাই হচ্ছে আমাদের বলের ঘাতের বা আবেগের মাত্রা বা ইম্পালস ফোর্সের মাত্রা এম এল টি ইনভার্স। ওকে, ঠিক তো? আশা করি কোথাও কোনো প্রবলেম নাই। তাহলে এখানে একটা জিনিস বোঝো, আমরা এখানে যে বস্তুর ভরটা নিয়েছি এই ভরটা কি আছে স্থির ভর, ধ্রুবক ভর। এই ভরটা কিন্তু কোন রকম পরিবর্তন হচ্ছে না। বাট যদি কোন বস্তুর ভরের পরিবর্তন হয় তো তাহলে কি হবে, তাহলে চলো সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। ওকে, তাহলে আমরা তখন ফর্মুলাটা কিভাবে ইউজ করবো তো সেই সম্পর্কে বলছো। আমরা কি তাহলে হেডিং মারো আমাদের পরিবর্তনশীল কি রে, কি হচ্ছে আমাদের পরিবর্তনশীল ভরের বস্তুর বলের ঘাত। পরিবর্তনশীল ভরের বস্তুর ঘাত। আমরা এখানে যে ভরটা নিয়েছিলাম সেই ভরটা কিন্তু স্থির ছিল, ধ্রুবক ছিল, অর্থাৎ কি ওই বস্তুটার ভরের কোনো পরিবর্তন হচ্ছিল না। বাট এখন আমরা যে ভরটা নেব সেই ভরটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ওই ভরটা কিন্তু পরিবর্তনশীল। তাহলে আমাদের ওই পরিবর্তনশীল ভরটা কি সেই সম্পর্কে চলো বুঝে নেওয়া যাক। মানে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে আমাদের বলের ঘাতটা বস্তুর বলের ঘাতটা কিরকম হবে। তো এখানে কিছুই নয়, যেহেতু আমাদের কি হচ্ছে ভরটা সবসময় পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আমরা জানি কি আমরা সবাই জানি আমাদের যে সমান হচ্ছে এফ ইন্টু টি। তাহলে আমরা পুরো সময়টায় বলে যেটা নিয়েছিলাম সেখানে আমরা কি করবো, আমরা কি করে দেবো দেখো পরিবর্তনশীল বলের ঘাত। মনে করা যাক কোনো বস্তুর অপর কিছু সময় ধরে কোনো পরিবর্তনশীল বল ক্রিয়া করছে, এক্ষেত্রে ক্রিয়াশীল বলের ঘাত নির্ণয় করার জন্য ওই সময়কে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের অবকাশে কি ভাগ করা হয়। তাহলে সময়ের অবকাশগুলি খুবই ক্ষুদ্র হওয়ার জন্য আমরা বলতে পারি প্রতিটি সময়ের অবকাশের জন্য ক্রিয়াশীল বল হয় ধ্রুবক। সুতরাং পরিবর্তনশীল বল এফ হলো ডিটি সময়ের অবকাশের জন্য বলের ঘাত এফ ডিটি। অতএব মোট সময় আমাদের টি এর জন্য আমাদের এই যে বলের ঘাত হবে সেই বলের ঘাতের আমরা ফর্মুলা বলতে পারি বলের ঘাত হচ্ছে মোট টি সময়ের জন্য কি হচ্ছে দেখো আমরা আমাদের এই পুরো টি সময়ে আমাদের যেহেতু ভরের পরিবর্তন হচ্ছে, বলের পরিবর্তন হয়ে চলেছে না, ভরের পরিবর্তন হয়ে চলেছে বস্তুটার, তার জন্য আমরা কিন্তু সরাসরি আমরা এইভাবে লিখবো না। তাহলে কি আমরা আমাদের সময়টাকে অনেকগুলা ছোট ছোট সময়ের অবকাশে ভেঙে দেবো ডিটি ডিটি ডিটি
তাহলে আমরা এই ডিটি সময় যদি কোনো বস্তুর বলের ঘাত কি বলা যায়, তাহলে বলতে পারি কি আমরা F ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে এখন আমরা মোট এটি এখন মোট সময়টাতে যদি আমরা আমাদের বলের ঘাত বের করতে চাই, তাহলে বলতে পারি কি বলের ঘাত যে সময় বলতে পারি আমরা কি লিমিট 0 থেকে টি পর্যন্ত হচ্ছে কি আমরা F ইন্টু টিটি। মানে আমরা যখনই আমাদের এটার ইন্টিগ্রেশন করে দেবো তখন কিন্তু আমরা পুরো কি হচ্ছে পুরো আমাদের সময়টার বলের ঘাতটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। ওকে, চলো ভাই এরপর লেখচিত্রে বলের ঘাতের বর্ণনা বা বল সময় জানা যাক। কি লেখচিত্রে বলের ঘাতের বর্ণনা করা যাক বা আমাদের এই বল সময় যে লেখচিত্র সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। ওকে, তাহলে চলো এবার বোঝা যাক আমাদের কি হচ্ছে লেখচিত্রে বলের ঘাতের বর্ণনা। লেখচিত্রে বলের ঘাতের বর্ণনা বা বল সময় লেখচিত্র সেই সম্পর্কে বোঝো। একদম সহজ জিনিস। দেখো ভাই, কোন বস্তুর ওপর যদি টি সময় ধরে কোন একটা বস্তু নিয়েছি, আবার কোন বস্তুর ওপর যদি টি সময় ধরে একটা বল কি হচ্ছে কোন বস্তুর ওপর যদি বল টি সময় ধরে ক্রিয়া করে, তবে আমরা এক অক্ষ বরাবর কোন বস্তুর ওপর বল যদি টি সময় ধরে ক্রিয়া করে, তাহলে আমরা এক অক্ষ বরাবর সময় টি এবং আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদের বল কি আমাদের বলের পরিমাণ কে ধরে নিয়ে আমরা কিন্তু দেখো কোন বস্তুর উপর যদি বল টি সময় ধরে ক্রিয়া করে, তবে আমরা এক অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বল সূচিত করে বল সময় লেখচিত্র কি বল সময় লেখচিত্র আমরা কিন্তু বানাতে পারি বা অঙ্কন করতে পারি। আর এখানে মনে করা যাক আমাদের কোন বস্তুর ওপর একটি স্থির মানের বল, আমাদের কোন বস্তুর ওপর একটি স্থির মানের বল টি সময় ধরে ক্রিয়া করছে। টি সময় ধরে ক্রিয়া কি হচ্ছে একটি স্থির মানের বল কোন বস্তুর ওপর একটি স্থির মানের বল প্রয়োগ করা হয়েছে এবং বলের ক্রিয়াকাল হচ্ছে টি। ওকে, আবার বলছি, আমরা কি আমাদের যদি কোন বস্তুর বল হয় F এবং সে বল আমাদের টি সময় ধরে কোন বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে আমরা আমাদের এক অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের বলকে ধরে নিয়ে আমরা বল সময় লেখচিত্র অঙ্কন করতে পারি। বল সময় লেখচিত্র কিন্তু আমরা অঙ্কন করতে পারি। তাহলে মনে করা যাক আমাদের কোন বস্তুর উপর একটি স্থির মানের বল প্রয়োগ করা হলো এবং সেই স্থির মানের বলটার যে ক্রিয়াকাল মানে যে সময় ধরে বলটা চলছে সেটা হচ্ছে আমাদের টি। সেটা হচ্ছে আমাদের টি। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ও এ দৈর্ঘ্যকে আমরা এই ও থেকে এ আমরা এই ও এ দৈর্ঘ্যকে যদি আমরা টি ধরে নিই, কি আমাদের এই ও এ দৈর্ঘ্যকে টি সময়ে এবং এই ও থেকে বি এই ও বি দৈর্ঘ্যকে আমরা যদি আমাদের বল ধরে নিই, তাহলে আমাদের এই ও এ বরাবর আমাদের সময় টি এবং ও বি বরাবর আমাদের বল কে ধরে নিয়ে ঠিক আছে বইকে বলে সূচিত করা হয় তাহলে সময় অক্ষের সমান্তরাল, তাহলে সময় অক্ষের এই যে সময় অক্ষর আছে এই সময় অক্ষের সমান্তরাল আমাদের একটা বিসি রেখা দিলে এই বিসি রেখাটি হবে কি আমাদের ওই বস্তুর কি হবে আমাদের এই তাহলে সময় অক্ষের সমান্তরাল বিসি সরলরেখাটি ওই বলের ক্রিয়া প্রকাশ করবে। কি আমাদের এই বলটার ক্রিয়া প্রকাশ করবে এক্ষেত্রে বলের ঘাত আচ্ছা এক্ষেত্রে বলের ঘাত আমরা বলতে পারি কি আমাদের F ইন্টু টি, মানে এই যে ক্ষেত্রফলটা সেটা বলতে পারি। তাহলে কি বলতে পারি আমাদের যে সমান F ইন্টু টি আমাদের অপশন কি হচ্ছে আমাদের ওবি এবং আমাদের এটা হচ্ছে ও এ, মানে বলতে পারি কি আমাদের ও এ সিবি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটাই আমাদের এই বলটার কিন্তু আমাদের এই বলের ঘাতের মানটা নির্ণয় করবে। আবার যদি আমাদের পরিবর্তনশীল একটা বল রেখে দিতে চাই, তাহলে পরিবর্তনশীল বল যদি নেওয়া হয় তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কিন্তু আমাদের সেমই হবে। পরিবর্তনশীল বলটা হবে ঠিক এরকম হবে। ঠিক আছে, এবং সেই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমাদের এরকম হবে এবং সেই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমাদের সেমই হবে। এর ভিতরে যে ক্ষেত্রফল সেটাই হবে আমাদের ওই বস্তুটার বলের ঘাত।
ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাসটা আমরা এখান পর্যন্ত রাখছি। প্রচন্ড বারে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখন আমাদের কারেন্টটা যাবে, আর কারেন্টটা মাঝপথে যাওয়া মানে আমাদের কিছুটা বাকি থেকে যাওয়া। তাহলে আজকের ক্লাসটা এতটাই থাকুক। আমরা পরের দিনে ঘাত বল আর আমাদের ওই নিউটনের তৃতীয় গতির সূত্র সম্পর্কে জানবো, সেটা অনেক সহজে। তাহলে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট আমার জানাও, আর তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের শেয়ার করতে তো মোটেই ভুলে যেও না। তাহলে দেখা হচ্ছে কি আমাদের পরের লেকচারে। নিজে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটা বলো আমার ক্লাসটা কেমন লাগলো, বা বুঝতে পারলে কোথাও নাকি কোথাও অসুবিধা হলো, সেই সমস্ত প্রবলেম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, দেখা হচ্ছে কি আমাদের পরের লেকচারে। ওকে মেরে ভাই।